আরসিবি কি ভাগ্য নিয়ে এসেছে এবারের আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঠিক কি ভাগ্য নিয়ে এসেছে সেটা আমি জাস্ট দেখছি এবং দেখে অবাক হচ্ছি। তারা যে দলের হার চাইছে সেই দল হারছে, তারা যে দলের জয় চাইছে সেই দল জিতছে, তারা যেমনটা চাইছে তেমনটাই ঘটছে এবং তারা অবশ্যই ভালো খেলছে। তারা 5টা ম্যাচ জেতাও তো মুখের কথা নয়। সুতরাং যে আরসিবি কে দেখে একটা সময় মনে হচ্ছিল যে এরা প্লে অফের ধারে কাছে যেতে পারবে না, সেই আরসিবি এই মুহূর্তে দাঁড়িয়ে প্লে অফে যাওয়ার অন্যতম শ্রেষ্ঠ দাবিদার। জাস্ট অবিশ্বাস্য একটা ব্যাপার ঘটেছে এবারের আইপিএল এ। মিরাকেল যে শব্দটা রয়েছে না, সেই মিরাকেল শব্দটাকে একেবারে খাতায় কলমে বাস্তবায়িত করে দেখিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের সামনে জাস্ট আর একটা ম্যাচ, চেন্নাই ভার্সেস আরসিবি, এবং যে ম্যাচটা বলা যেতে পারে আইপিএল এর অলিখিত কোয়ার্টার ফাইনাল বা নকআউট ম্যাচ। যে ম্যাচে যদি আরসিবি একটা মোটামুটি ভালো ব্যবধানে যেতে, তার একটা হিসাব রয়েছে সেটা আমি বলছি, তাহলে একদম সুন্দরভাবে তারা পৌঁছে যাবে প্লে অফে, তাদেরকে আর অন্যদিকে তাকাতেও হবে না। ঠিক এই জায়গাতে বর্তমানে আরসিবি দাঁড়িয়ে রয়েছে। আমার মনে আছে আজ থেকে 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে যখন আরসিবি প্রায় বেরিয়ে গেছিল, একটা ফটো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। কোন একজন আরসিবি ফ্যান এরকম হিসেব করেছিলেন যে আরসিবি বাকি ম্যাচগুলো যদি এভাবে যেতে বা বাকি দলগুলো যদি এভাবে হারে, তাহলে এখনো আরসিবি পৌঁছাতে পারবে প্লে অফে। যেমনটা আমি কলকাতার ক্ষেত্রে বিগত 2 মরশুম ধরে বানিয়েছি, সেরকমই একটা, বাট অত আগে থেকে এটা বানানোর দরকার ছিল না এবং অত আগে থেকে হিসেবটা করা খুব জটিল ছিল, কিন্তু সে করেছিল। যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ফ্যানটা সবচেয়ে বেশি গর্বিত আর সবচেয়ে বেশি খুশি। সে যে প্রেডিকশনটা করেছিল সেই প্রেডিকশন অ্যাকচুয়ালি মিলে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরসিবি যদি পরের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে 18 রানে হারায়, ভালো করে শুনুন, চেন্নাই সুপার কিংসকে যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লাস্ট ম্যাচে 18 রানে হারায়, বা তারা যদি রান চেস করতে এসে 18.1 ওভারের মধ্যে রানটা চেস করে নেয়, তাহলে তাদের নেট রান রেট চেন্নাইয়ের নেট রান রেটকে ছাড়িয়ে যাবে। বুঝতে পারছেন? লাস্ট ম্যাচে তারা যদি 18 রানের ব্যবধানে যেতে, 18 রান বা তার বেশি ব্যবধানে যেতে, মানে চেন্নাইকে হারায়, এবং যদি তারা 18.1 ওভারের মধ্যে চেস করে, যে কোনো একটা, প্রথমে ব্যাটিং করুক বা প্রথমে বোলিং করুক, এবং সেক্ষেত্রে তাদের নেট রান রেট চেন্নাইয়ের নেট রান রেটকে ছাড়িয়ে যাবে। চেন্নাই ইতিমধ্যে 13 ম্যাচে 14 পয়েন্ট পেয়েছে। লাস্ট ম্যাচে যদি আরসিবি চেন্নাইকে এই হিসাবে হারায়, তাহলে তারাও 14 ম্যাচে 14 পয়েন্ট, চেন্নাইও 14 ম্যাচে 14 পয়েন্ট, কিন্তু তাদের নেট রান রেট চেন্নাইকে ছাড়িয়ে যাবে। এবং সেই সময় তাদেরকে আর কিচ্ছু দেখতে হবে না, হায়দ্রাবাদ জিতুক বা হারুক কিচ্ছু এসে যায় না। লখনৌ জিতবে বটে, লাস্ট ম্যাচে তারা যদি জেতেও এতটাও বড় ব্যবধানে তারা জিততে পারবে না যে তাদের নেট রান রেট আরসিবি নেট রান রেটকে ছাড়িয়ে যাবে। সুতরাং আর কিচ্ছু দেখতে হবে না। আরসিবি যদি লাস্ট ম্যাচে চেন্নাইকে একটা সুন্দর ব্যবধানে হারায়, তাহলে তারা সোজাসুজি পৌঁছে যাচ্ছে প্লে অফে। একটা টিম কতটা লাক নিয়ে আসতে পারে যে এইভাবে তারা একটা অসাধারণ কামব্যাক করলো। তারা যে শেষ 5টা ম্যাচ জিতেছে না, সেটা অবশ্যই কৃতিত্বের, আমি পুরো একদম 100% কৃতিত্ব দিচ্ছি। দারুণ খেলেছে আরসিবি, কিন্তু তা সত্ত্বেও বাকি দলগুলোর একটা নির্দিষ্ট রেজাল্ট দরকার ছিল। সেটাই হচ্ছে। আজকে যেমন হেরে গেল লখনৌ সুপার জায়ান্টস, এই জিনিসগুলোই তারা চাইছে এবং সেটাই হচ্ছে। এটা কোন স্ক্রিপ্টিং? যারা বলেন আইপিএল স্ক্রিপ্টেড, এটা কোন স্ক্রিপ্টিং? এটা কিরকম স্ক্রিপ্টিং যে এরকম হয়ে গেল শেষ পর্যন্ত? তবে এখানে একটা টুইস্ট আছে, একটা দারুণ টুইস্ট আছে। আরসিবি সমর্থক যারা খুব খুশি হচ্ছেন তাদের জন্য একটা দারুণ টুইস্ট রয়েছে, যেটা শুনলে হয়তো অনেকেই ভাববেন যে এর চেয়ে বেটার স্ক্রিপ্ট আর হতে পারে না। চেন্নাই ভার্সেস আরসিবি ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বাই চান্স যদি ওই ম্যাচে বৃষ্টি হয় এবং ম্যাচ বাতিল হয়ে যায়, দুটো দল যদি 1-1 পয়েন্ট করে পায়, তাহলে আর বাকি হিসাব দেখেও লাভ নেই, আরসিবি বিদায়। মানে আলাদা লেভেলের একটা স্ক্রিপ্ট, অলিখিত স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে বর্তমানে আইপিএল। সহজ হিসেব, যদি লাস্ট ম্যাচে আরসিবি হেরে যায় তাহলে বিদায়। আরসিবি হেরে গেলে তো কিছু করার নেই, কারণ এই মুহূর্তে হারা অসম্ভব। দ্বিতীয়ত, আরসিবি যদি চেন্নাই সুপার কিংসকে হারায়, জাস্ট হারালো, সেক্ষেত্রে কিছু হিসেব চলে আসছে। ধরুন চেন্নাইকে তারা হারালো 2 রানে বা 5 রানে, বা ধরুন 18 রানের কম ব্যবধানে তারা চেন্নাইকে হারালো, তাহলে কিন্তু তাদের নেট রান রেট চেন্নাইয়ের নেট রান রেটকে ছাড়াতে পারবে না। তখন তাদেরকে দেখতে হবে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা যেন তাদের লাস্ট 2টো ম্যাচ হারে, যেটা সম্ভাবনা অনেকটাই কম। যেটা আমি এই মুহূর্তে মানতে পারছি না যে হায়দ্রাবাদ যাদের শেষ 2টো ম্যাচ এই মুহূর্তে রয়েছে, একটা ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংসের সাথে, একটা ম্যাচ রয়েছে গুজরাটের সাথে, আমি অন্তত মনে করি না যে হায়দ্রাবাদ খুব সহজেই শেষ 2টো ম্যাচ হেরে যাবে। যদি তারা একটা ম্যাচও জিতে যায়, সেই জায়গাতে কিন্তু আরসিবি বাদ চলে যাবে। সুতরাং আরসিবির একটা প্রধান টার্গেট হওয়া উচিত যে চেন্নাইকে হারাবো, 18 রানের বেশি ব্যবধানে হারাবো, এবং
যদি রান চেস করি 18.1 ওভারের মধ্যে চেস করব। এবার রান চেসের ক্ষেত্রে কিছু সিচুয়েশন চলে আসে, যদি একটু বেশি ওলটপালট হয়ে যায়, যদি ডিএনএস এর ব্যাপার চলে আসে, সেক্ষেত্রে একটা হিসাবটা আলাদা হবে, সেক্ষেত্রে কত ব্যবধানে তুমি জিতবে সেটা আলাদা হিসাব হবে, সেটা আমি বাদ দিলাম। বাট একটা সুন্দর ব্যবধানে, এমন না যে 10 ওভারের মধ্যে চেস করে দিতে হবে, সেরকম নয়, বা 100 রানে হারাতে হবে না, সিম্পল তুমি একটা ছোট্ট মোটামুটি একটা ভালো ব্যবধানে হারাও, চেন্নাইকে হারাও, তাদের নেট রান রেটকে ছাড়িয়ে যাও এবং তুমি চলে যাচ্ছ প্লে অফে। এবং যে টুইস্ট যেটা বললাম, তৃতীয় যেটা হতে পারে সেটা হলো বৃষ্টি, এবং যার সম্ভাবনা রয়েছে চেন্নাই ভার্সেস আরসিবি ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখানেই লাক, এই যে আমি ভিডিও শুরু থেকে বললাম না, আরসিবি একটা দারুণ লাক নিয়ে এসেছে। আসলে আরসিবি কতটা লাক ছিল সেটা বোঝা যাবে পরের ম্যাচে। এই যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আরসিবি যদি এতটাই দারুণ লাক থাকে, বিশ্বাস করুন এই লাক কিন্তু বৃষ্টিকেও দূরে সরিয়ে দেবে, সরিয়ে দিতে বাধ্য। কারণ আরসিবি যে প্রদর্শনটা করেছে, এরপরে দাঁড়িয়ে কিন্তু একটা প্লে অফ তারা ডিজার্ভ করে। সুতরাং আইপিএল একটা মারাত্মক জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। বিশ্বাস করুন আজকে একটা পাতি ম্যাচ ছিল, সিম্পল ম্যাচ, এলএসজি ভার্সেস ডিসি। কি ডিসি জিতলো আজকে, ডিসি জিতলেই বা কি হতো, ডিসি আজকে জিতে 13 ম্যাচে 12 পয়েন্টে শেষ করলো। সরি, ডিসি আজকে জিতে তাদের শেষ হয়ে গেল 14 ম্যাচে 14 পয়েন্টে শেষ করলো। কিন্তু তাদের যে নেট রান রেট, তারা পৌঁছাতে পারবে না প্লে অফে, অসম্ভব। তাদের নেট রান রেট -0.377, এই জায়গাতে কিছু পৌঁছাতে পারবে না। লখনৌ সুপার জায়ান্টস তারা 13 ম্যাচে 12 পয়েন্ট, তাদের নেট রান রেট তো -0.787, তারা যদি শেষ ম্যাচে যেতেও কিছু এসে যাবে না। সুতরাং দিল্লি লখনৌ প্রায় বিদায়, 99.99% তারা বাদ চলে গেছে, এই জায়গা থেকে তাদের জেতার কোনো চান্স নেই প্লে অফে যাবার। আর কি পড়ে রয়েছে চেন্নাই, হায়দ্রাবাদ এবং আরসিবি। চেন্নাইয়ের কাছে হিসেবটা ওই একই, তাদেরকে অন্তত তারা হারলেও চলবে, কিন্তু 18 রানে বেশি ব্যবধানে হারা যাবে না। জিতলে তো ইজি, চলে গেল তারা প্লে অফে। হায়দ্রাবাদ তারা যদি দুটো ম্যাচে দুটোই জেতে, ইজি চলে যাবে। তারা যদি দুটো ম্যাচের একটাও জেতে, তাও তাদের যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ওই যে আরসিবি কে 18 রানের কম ব্যবধানে জিততে হবে, মানে একটা দারুণ জায়গায় আইপিএলটা দাঁড়িয়ে। তাহলে কি মনে হচ্ছে কোন দুটো দল তারা যাবে? আজকে রাজস্থান চলে গেল প্লে অফে, তাদের নামের পাশেও কোয়ালিফাইড লেখা হয়ে গেছে। কলকাতা 13তে 19, রাজস্থান 12তে 16, চেন্নাই, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু। ওফ, একটা আলাদাই ক্লাইম্যাক্স। মানে 2014 সালে যেবার কলকাতা চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা একটা অসাধ্য সাধন ছিল কলকাতার জন্য। টানা তারা 10টা ম্যাচ মতো জিতেছিল এবং সেখান থেকে তারা চ্যাম্পিয়ন। যে জায়গাতে তাদেরকে অন্তত কত হিসাবটা ঠিক মনে নেই, মেবি 8 ম্যাচের মধ্যে 6টা ম্যাচ এরকম একটা হিসাব ছিল জিততে হতো প্লে অফে যাওয়ার জন্য। সেখান থেকে তারা প্রত্যেকটা ম্যাচ জিতে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল, প্রত্যেকটা ম্যাচ জিতেছিল তারা। মানে কোয়ালিফায়ার 1 খেলেছিল, সেখানে জিতে ডিরেক্ট ফাইনাল, মানে প্রত্যেকটা ম্যাচ জেতা। সেটা ছিল একটা অসাধ্য সাধন, সেটাকে মিরাকেল বলা চলে না। মিরাকেল মানে নিজেকে তো জিততে হবে, অপর দলের উপর তাকিয়ে থাকতে হবে, সেই মিরাকেল এবার আরসিবি করে দেখিয়েছে। এটা বিশাল ব্যাপার। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে, বাট এটা যদি হয়, এবারে আইপিএল আলাদা লেভেলের আলাদা জায়গায় পৌঁছাচ্ছে। যাই হোক, ঠিক আছে, আরসিবির অনেক প্রশংসা করলাম, আরসিবি বাকিটা বরং জবাব দিক। তবে কিছু তো চাপের তো রয়েছে, আরসিবির দুজন বড় প্লেয়ার চলে যাচ্ছেন, উইল জ্যাক্স এবং রিস টপলি। আশা করবো সেগুলো খুব ক্ষতি হবে না। আরসিবি তো ইতিমধ্যে ফার্গুসনকে ট্রাইও করে নিয়েছে, বোলিং এ সমস্যা হবে বলে আমি অন্তত মনে করি না। ব্যাটিং এ বা শুধু ম্যাক্সি গ্রিন যিনি তার জায়গাটা নিন, তাকে কিন্তু উইল জ্যাক্সের মতো প্রদর্শন করতে হবে। উইল জ্যাক্স কিন্তু যতদিন খেলেছেন মোটামুটি ভালো ভরসা দিয়েছে। তিনি চলে যাওয়া মানে একটা স্পিন অপশনও চলে যাওয়া। ব্যাটিংটা অবশ্যই যাচ্ছে, স্পিন অপশনও যাচ্ছে। এই জায়গাতে এবার আরসিকে দেখিয়ে দিতে হবে যে কেন তাদের একটা লয়াল ফ্যান বেস রয়েছে। বরাবর এই জায়গাতে গিয়ে আরসিবি কিন্তু সমর্থকদের হৃদয় ভাঙে। এরকম একটা মানে দিনের পর দিন একটা দারুণ পারফরমেন্স করছে, হৃদয়টা জিতে নিচ্ছে আগামী অন্তত 2-3টে মরশুমের জন্য। লাস্ট মোমেন্টে এমন কিছু পারফরমেন্স যেটাতে গিয়েই আমি অন্তত চাই এবার যেন না হোক, ট্রফি যেই জিতুক। এমন একটা জায়গা আমরা দাঁড়িয়ে আছি, মানে এবারে আইপিএল যে শুধু পয়েন্টসের দিক থেকে এমনটা নয়, অনেকগুলো সিচুয়েশন রয়েছে যে সিচুয়েশনগুলো আপনি জাস্ট ইগনোর করতে পারবেন না। কলকাতা 10 বছর পর তাদের আইপিএল ট্রফি জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কলকাতার সমর্থকরা সবাই খুশি, গৌতম গম্ভীর ফিরেছেন। আরসিবি তারা প্রথমবারের জন্য একটা মিরাকেল ঘটিয়ে প্রায় প্লে অফে যেতে চলেছে এবং আরো একবার সমর্থকরা আসলেই খুশি। এই ম্যানেজমেন্টকে তারা দায়ী করছে, ম্যানেজমেন্টকে গালাগালি করছে, তাও তারা খুশি যে এরকম কামব্যাক হয়েছে কোহলি অরেঞ্জ ক্যাপ। তৃতীয়, চেন্নাইয়ের সমর্থকরা তারা হয়তো মহেন্দ্র সিং ধোনিকে শেষবারের জন্য দেখছেন। মানে সিচুয়েশনটা আমি রিলেট করতে পারছি না। আমি জাস্ট একটা জিনিস ভাবছি, আমার একটা বন্ধুকে বলছিলাম, কলকাতা ভার্সেস চেন্নাই ফাইনাল, ধরুন কলকাতা এবং চেন্নাইয়ের ফাইনাল ম্যাচ, ধরুন কলকাতা চ্যাম্পিয়ন হলো এবং সেই দিনই চেন্নাইয়ের ধোনি ঘোষণা করলেন যে এটাই আমার শেষ ম্যাচ। কলকাতার জয় উদযাপন করবো নাকি ধোনির অবসর নিয়ে চিন্তিত থাকবো, কষ্ট পাবো?
চিন্তিত না, মানে দুঃখ কষ্ট হতাশ না, মানে একটু মন ভারাক্রান্ত টাইপের ব্যাপার হবে। আমি জানি না কি হবে, এরকম একটা সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি। যা খুশি হতে পারে, যাই হোক আসলেই দারুণ জায়গাতে আইপিএল দাঁড়িয়ে। আজকের ম্যাচ সম্পর্কে কিছু বলার নেই, ছোট্ট করে মোহাম্মদ আরশাদ খান সম্পর্কে প্রশংসা করতে চাই। ছেলেটা যে লড়াইটা করলো, স্যালুট। আরশাদ খান গতবারে মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন, মুম্বাই তাকে সেভাবে ব্যবহার করেনি, বাট এবারও কি লখনৌ কটা ম্যাচে তাকে খেলিয়েছে। লখনৌয়ের যে ভারতীয় পেসার যে রয়েছেন, মায়াঙ্ক যাদব রয়েছেন, তিনি তো চোট পেয়ে বেরিয়ে গেলেন, মহসিন খান রয়েছেন, ইয়াশ ঠাকুর রয়েছেন, মোহাম্মদ আরশাদ খান, চারটে আনক্যাপ্ট পেসার তারা যেভাবে ট্যাকেল করেছে, ম্যানেজ করেছে, এটা কিন্তু আমি আরসিবির ম্যানেজমেন্টকে প্রশংসা করতে চাই, তাদের কোচিং স্টাফ, বিশেষ করে বোলিং কোচ। আরসিবির অ্যাকচুয়ালি বোলিং কোচকে আরসিবি না সরি এলএসজি, অতটা আমি ডিটেলসে বলতে পারবো না, বাট যেভাবে আনক্যাপ্ট পেসারদের ম্যানেজ করা হয় বা ম্যানেজ করা হয়েছে, নভিনুল হক তারও সেরকম অভিজ্ঞতা নেই, ওরকম প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন পেসার কিন্তু আরসিবি দলে নেই, একটাও ইন্টারন্যাশনাল পেসার নেই তাদের কাছে সেরকম খুব বড় বড় নাম আর কি। আরসিবি যাদেরকে নিয়ে রেখেছে দেখুন, টপলি, ফার্গুসন বা আজহারি জোসেফ, তারও তো নাম রয়েছে, সিরাজ। সেই জায়গাতে দাঁড়িয়ে লখনৌয়ের কিন্তু প্রশংসা করতেই হয়। অ্যাকচুয়ালি তারা যে পেস ডিপার্টমেন্টটা সামলেছে, এবং তার মধ্যে থেকে যখন আরশাদের মতন একজন বোলার 33 বলে 58 রানের ইনিংস খেলে যান, প্রশংসা করতেই হয়। মোহাম্মদ আরশাদ খানের বয়স হলো 26 বছর, খুব একটা বেশি বয়স হয়নি, মানে এমন নয় যে হ্যাঁ। এবং তার সাথে অবশ্যই ইউধবীর সিং, তার নামটা বলতে ভুলে গেছি। আরশাদ, ইউধবীর, মহসিন, মায়াঙ্ক, ইয়াশ ঠাকুর, এতজন আনক্যাপ প্লেয়ারকে ম্যানেজ করা কিন্তু মুখের কথা নয়। এই জায়গাতে আমি প্রশংসা করব। আর সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে বিগত কয়েকদিন ধরে প্রচুর চর্চা হয়েছে। একটা খুব কি বলবো, ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, মন ভোলানো কথা শুনেছিলাম, মানে ধরুন আপনি খুব রেগে গেছেন, আপনার খুব কষ্ট হয়েছে, আপনি আপনার বাবা মার উপর খুব রেগে গেছেন, আপনাকে মন ভোলানো অনেক কথা বলে আপনাকে চুপ করিয়ে রাখা হতো। তো এই সঞ্জীব গোয়েঙ্কা ঠিক সেরকমই মন ভোলানো একটা ব্যাপার খেলছেন দর্শকদের সঙ্গে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, হয়তো বা অনেকে বুঝেও বুঝতে পারছেন না। এই যে আজকে যে ফটোগুলো ভাইরাল হয়েছে, দেখছি আজকে সকাল থেকে, সঞ্জীব গোয়েঙ্কা রাহুলকে একদম বুকে জড়িয়ে ধরছেন, তাকে তার বাড়িতে পার্টি বা ডিনার কিছু একটা ছিল, তাতে ইনভাইট করেছেন, এবং দুজনকে দেখে খুব হাসি। রাহুল একটা দারুণ ক্যাচ ধরছেন, সেটা দেখে সঞ্জীব গোয়েঙ্কা খুব খুশি। এগুলো না মন ভোলানো, এগুলো আসলে কিছু কিন্তু নয়, এটা জাস্ট একটা ইমেজ, নিজের একটা ইমেজ রয়েছে, এত বড় আমি ব্যবসায়ী, আমার একটা রেপুটেশন রয়েছে, সেটা আমি সবার সামনে আবারও ক্লিয়ার করছি। আমি যে পাপটা করেছি সেই পাপটা আমি জাস্ট ধুচ্ছি, আর কিছুই না। তিনি যে কাজটা করেছেন, আমি এখনো কোনোভাবেই তাকে এই জায়গাতে ডিফেন্ড করবো না, আমি করবো না, কোনোদিনও করবো না, যে তিনি যে কাজটা করেছেন লাইভ টিভিতে সবার সামনে মাঠের মধ্যে দাঁড়িয়ে, এটা ভুল করেছেন এবং অবশ্যই করেছেন। এই ব্যাপারে তার কোনো প্রতিক্রিয়া তো পেলামই না, বরং একটু ব্যাপারটা ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন তিনি, আর কিছুই না, দ্যাটস ইট। ঠিক আছে, রাহুলকে আজকে অন্যভাবে দেখলাম, রাহুল আজকে কিপার ছিলেন না, বাট কিছু ক্ষেত্রে কিপারদের যখন মাঠে দেখি না, মানে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে বা অন্যভাবে, এটা অড লাগে দেখে। মানে ধোনি খুব কম সময়ের জন্য কিপিং গ্লাভস ছেড়ে অন্য জায়গায় ফিল্ডিং করেছেন, বাট খুব অড লাগে। আজকে রাহুলকে দেখে সেরকমই মনে হচ্ছিল যে ভাই কিরকম একটা লাগছে, রাহুলকে তো কিপিং গ্লাভসেই দেখেছি, এমনি লম্বা চুল রেখেছেন, যাই হোক ওটা একটা আলাদা ব্যাপার। ঠিক আছে, রাহুলকে অন্যভাবে দেখলাম, রাহুলের ক্যাপ্টেন্সিও ভালো হয়েছে, শুরুর দিকে যেভাবে উইকেট তুলেছিলেন দিল্লির, ব্যাটিংটা একটু বেটার করতে পারতেন, ঠিক আছে, বাট যাই হোক, আমি আবারও বলছি, একটা প্লেয়ারকে ট্রোল বা সমালোচনা করার সমস্ত অধিকার সবার মধ্যে রয়েছে, এটুকুনি আপনারা জেনে রাখুন। আপনি যদি আজকে কারুর হেটার হন, আপনার পুরো অধিকার রয়েছে ট্রোল করার, সমালোচনা করার, এটা অবশ্যই আছে। হ্যাঁ, এবার যখন আপনি ট্রোল করেন, তখন কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হয়, যে আপনি কি বিষয়ে ট্রোল করছেন, কি হিসাবে ট্রোল করছেন, এবং আপনি ট্রোল করতে গিয়ে তাকে কি ছোট করছেন, সেগুলো আলাদা ব্যাপার, সেগুলোও খুব খারাপ। সমালোচনা তো করা উচিত, সমালোচক তো দরকার প্রত্যেকের, কিন্তু আপনি দলের ওনার, আপনার একটা দায়বদ্ধতা রয়েছে আপনার টিমকে সামলানোর, সেখানে আপনি টিমের ক্যাপ্টেনকে এভাবে, এটা কোনোদিনও এক্সপেক্টেড নয়, কোনোদিনও নয়। যারা বলছেন যে রাহুল খারাপ খেলছেন বলে এভাবে বলা উচিত, বলতে পারেন তিনি, বাট পাবলিকলি নয়। একটা ম্যানার্স থাকে, তুমি টিমের ওনার, আপনি টিমের ওনার, আপনার অনেক সম্মান, আপনি বিশাল বড় একজন, আপনার প্রচুর টাকা, আপনি টাকা দিচ্ছেন, জানি যারা কর্পোরেট জব করে তারা সবাই জানে যে এই জিনিসটা হয়। অ্যাকচুয়ালি অনেকে রিলেট করতে পারছে যে হ্যাঁ, আমার বসও তো আমার সাথে এরকম ব্যবহার করে, আমি কি তাকে মানে আলাদা করে কিছু বলি না, সেরকম না, এটা হয়, এটা কর্পোরেট জব, আপনাকে টাকা দিচ্ছে, কিন্তু এটা ক্রিকেট মাঠ, এটাও মাথায় রাখতে হবে আপনাকে। এই যে লোকেশ রাহুল আপনার টিমে খেলতে গেছে না, 2 মাসের জন্য খেলতে গেছে, হ্যাঁ, 2 মাস পর সে কিন্তু ভারতীয় দলকে রিপ্রেজেন্ট করবে, এই জিনিসটা মাথায় রেখে তাকে বাকি কাজগুলো করতে হবে, এটা ইমেজের ব্যাপার। আর আমরা র্যান্ডম সমর্থকরা করছি আলাদা ব্যাপার, তিনি টিমটাকে চালাচ্ছেন,
তিনি পাবলিক ফিগার, তাকে এই জিনিসগুলো মানে ভেবেই করতে হবে। যাই হোক, আর কি বলবো, টিম ঠিক আছে, ম্যাচটা ভালো হয়েছে। আর কি কার সম্পর্কে বলবো, অভিষেক পোরেল সম্পর্কে আমি অনেক কিছু জমিয়ে রেখেছি, আইপিএল শেষ হোক তখন বলবো। বা আইপিএল এর একটা টিম আমি বানাবো, একটা প্লেইং 11 যেখানে শুধুমাত্র আনক্যাপ প্লেয়াররা থাকবে, সেই সময় আমি অভিষেক পোরেল সম্পর্কে বেশ কিছু কথা বলবো, কারণ তিনি রিজার্ভ করেন। অভিষেক পোরেল গর্ব হয় মাঝে মাঝে যে এই ছেলেটা বাংলার ছেলে। যাই হোক, হবে পরে আলোচনা হবে, আপাতত ম্যাচ নিয়ে আর কিছু বলছি না। তবে ওই আরসিবি ওফ সেরা টানা 6টা ম্যাচ হেরে টানা 5টা ম্যাচ জিতেছে। কোনোদিনও হয়েছে আইপিএল ইতিহাসে? আমার মনে পড়ছে না, আপনারা যদি জেনে থাকেন একটু বলবেন তো। কোন দল টানা 6টা ম্যাচ হারছে নিয়ে টানা 5টা ম্যাচ জিতছে? যেদিন আরসিবি শেষ ওই মানে কলকাতার এগেন্স্টে হেরেছিল, সেই ম্যাচটা তো আমি দেখতে গেছিলাম। একজনের সাথে দেখা হয়েছিল, সে আমাকে বললো যে টানা 7টা ম্যাচ কেউ কিভাবে হারতে পারে। আমি বললাম না, 7টা নয়, একটা ম্যাচ প্রথমে হেরেছিল। সে তখন বললো তাও টানা 6টা ম্যাচ কেউ কিভাবে হারতে পারে। আমিও তাই বলছি যে সত্যি তো, টানা 6টা ম্যাচ কেউ কিভাবে হারতে পারে। সেদিন আমার রিয়াকশনটা এরকম ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিয়াকশন এটাই, কেউ টানা 6টা ম্যাচ হেরে টানা 5টা ম্যাচ কিভাবে জিততে পারে? এটাও তো একটা অবাক করা ব্যাপার। আরসিবি লাস্ট মোমেন্টে এসে, ওই একটা মিম রিসেন্ট ভাইরাল হচ্ছে যে আরসিবি একেবারে অস্ট্রেলিয়া হয়ে ওঠে যখন তাদের জেতার মানে প্লে অফে যাওয়ার সম্ভাবনা 0.00 সামথিং পার্সেন্ট। সেই 0.00 থেকে বর্তমানে পার্সেন্টেজ এক্স্যাক্টলি কত আমি জানি না, কিন্তু তাদের কাছে একটা ক্লিয়ার হিসেব রয়েছে। তাদেরকে অন্য কোনো দলের দিকেও তাকিয়ে থাকতে হবে না, নিজের উপর তারা নিজেরা জানে কি করতে হবে। জাস্ট 18 রানের বেশি ব্যবধানে যেত, অথবা 18.1 ওভারের মধ্যে রান চেস করো, এবং তাদের এই যে লাক, সেই লাক দিয়ে বৃষ্টিকে জাস্ট ভাগাও। বৃষ্টি কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমি মেনে নিচ্ছি আরসিবি জিতবে, তাদের ক্ষমতা আছে। চেন্নাই সুপার কিংসের বর্তমানে বোলিং এতটাও আহামরি কিছু নয়, প্লাস মঈন আলীও চলে যাচ্ছেন। মঈন আলী ব্যাটিংটা খুব ভালো করছিলেন, একটা অলরাউন্ডার চলে যাচ্ছে যে ব্যাটিংটা ভালো করছিল, এবং বোলারদের নিয়ে তো আর কি বলবো, খুবই খারাপ অবস্থা। সেই চেন্নাই সুপার কিংসের এগেনস্টে তারা খেলতে নামবে, জিতে। আমি এই জায়গাতে আরসিবির হার দেখছিও না, কিভাবে আরসিবি হারবে আমার অন্তত মনে হয় না। কিন্তু আসল জায়গা হলো বৃষ্টি, একটা মারাত্মক টুইস্ট। জাস্ট এইটুকুই বলবো যে আরসিবি যা লাক আছে বৃষ্টির উপর লাগা। এই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়ে আরসিবি হারুক, তাতেও অতটা খারাপ লাগবে না। হ্যাঁ, মনে হবে যে আবার হেরে গেল। আরসিবি হারুক, 18 রানে কম ব্যবধানেও হারুক, মানে জিতুক, তাতেও যদি আরসিবি না যায় তাও মেনে নেওয়া যাবে। কিন্তু বৃষ্টিতে আরসিবি আটকে যায়, এটা আমি অন্তত মেনে নিতে পারবো না। আশা করি কোনো সমর্থকই মেনে নিতে পারবে না। সুতরাং বৃষ্টি দেবতার উদ্দেশ্যে এটুকুই চাই যে বৃষ্টিটা যেন না হয়, একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমি অন্তত দেখতে চাই, যেখানে একদিকে চেন্নাই সুপার কিংস এর মহেন্দ্র সিং ধোনি, যিনি নিজের হয়তো শেষ ম্যাচ খেলতে নামবেন যদি চেন্নাই কোয়ালিফাই করতে না পারে, অপরদিকে বিরাট কোহলির আরসিবি, যারা একটা মিরাকেল ঘটিয়ে চলে এসেছে। আইপিএল স্যালুট। ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাদের সবাইকে টাটা।